আগুনের ভয়াবহ ঝুঁকিতে রাজধানীর বেশিরভাগ মার্কেট ও শপিং মল। অগ্নিকাণ্ডের ঘটনা মোকাবিলায় নেই প্রয়োজনীয় প্রস্তুতি। নির্বাপনের কোনো ব্যবস্থা নাই, কখন কি হয় বলা যায় না। পর্যাপ্ত প্রাণীর ব্যবস্থা হলে ভালো হয়। ফায়ার সার্ভিসের আশায় আমরা বসে থাকি। ঈদের আগেই লাইসেন্স বাতিল সহ শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার কথা বলছে কর্তৃপক্ষ। নিউ মার্কেটের, গাউসিয়া মার্কেটের কথা বলেন, এগুলা খুবই ভয়াবহ এবং ডেঞ্জারাস। তাদেরকে আমরা চিঠি দিয়েছি, ঈদের আগে ইনশাল্লাহ একটা অভিযান চালাবো। অগ্নি নিরাপত্তা ব্যবস্থা না নিলে আমরা আপনাকে ব্যবসা পরিচালনা করতে দিব না। দেখছিলেন সময়ের বিশেষ শিরোনাম। সকালের সময়ের সঙ্গে আছি আমি কাজল আব্দুল্লাহ এবং আমি শাফিন জাহিদ। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। রোজার শুরুতে জমে উঠেছে রাজধানীর বিপণী বিতানগুলো। উৎসবে গরমের স্বস্তির জন্য আরামদায়ক পোশাক খুঁজছেন ক্রেতারা, দামও নাগালের মধ্যে। সুনামগঞ্জ ও নেত্রকোনার হাওর অঞ্চলে নেই রোজার আমেজ। ফসল হারিয়ে নিঃস্ব মানুষগুলো জোগাতে পারছে না ইফতার ও সেহরি, সরকারি সহায়তা দাবি। বছর বছর গ্যাস, বিদ্যুৎ, বাড়ি ভাড়া ও নিত্য পণ্যের দাম বাড়লেও বাড়ছে না আয়। হিসাব মেলাতে হিমশিম অবস্থা সাধারণ মানুষের। করের বোঝা নয়, আওতা বাড়ানোর পরামর্শ। অবশেষে দুঃখ ঘুচল সিলেটে বাণিজ্য শাখায় উচ্চশিক্ষা নিতে ইচ্ছুক শিক্ষার্থীদের। সিলেটের সরকারি কলেজে চালু হচ্ছে 2 বিষয়ে অনার্স। খুশি ছাত্রছাত্রীরা। এবং তিস্তার পানি বন্টন সমস্যা সমাধানে ভারত সরকার চেষ্টা চালিয়ে যাচ্ছে। নয়াদিল্লিতে সংবাদ সম্মেলনে সুষমা স্বরাজ বললেন, এই ইস্যুতে মমতাকে আলোচনার টেবিলে রাখা জরুরি। রাজধানীর বেশিরভাগ শপিং মল ও মার্কেটে রয়েছে আগুনের ভয়াবহ ঝুঁকি। যে কোনো সময় অগ্নিকাণ্ডে যেমন বিপুল পরিমাণ সম্পদহানির আশঙ্কা রয়েছে, তেমনি নিরাপদে বেরিয়ে আসার পর্যাপ্ত ব্যবস্থা না থাকায় রয়েছে মানুষের জীবনের ঝুঁকি। ফায়ার সার্ভিস ও দক্ষিণ সিটি কর্পোরেশন জানিয়েছে, যেসব মার্কেট ও শপিং মল আগুন নিভানোর নিজস্ব ব্যবস্থা রাখছে না, ঈদের আগেই তাদের লাইসেন্স বাতিল সহ শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে। সেলিয়া সুলতানার রিপোর্ট। রাজধানীর বিভিন্ন শপিং মল আর মার্কেট প্রতিদিন লাখ লাখ মানুষের পদচারণায় মুখর থাকে। এসব মার্কেটে যে কোনো সময় শর্ট সার্কিট বা অসাবধানতা থেকে ঘটতে পারে অগ্নিকাণ্ডের ঘটনা। রাজধানীর 1126টি শপিং মল ও মার্কেটের মধ্যে 1080টি প্রাথমিকভাবে অগ্নিকাণ্ড নির্বাপনের জন্য প্রস্তুত নয়। বেশিরভাগ মার্কেটেই নেই অগ্নি নির্বাপন ব্যবস্থা। যেখানে কিছু ব্যবস্থা আছে তার বেশিরভাগই আবার মেয়াদ উত্তীর্ণ। এছাড়া এলোমেলোভাবে বৈদ্যুতিক তার টানা ও পানির যথেষ্ট ব্যবস্থা না থাকাও ঝুঁকি বাড়ার অন্যতম কারণ। নির্বাপনের কোনো ব্যবস্থা নাই, কখন কি হয় বলা যায় না। পর্যাপ্ত প্রাণীর ব্যবস্থা হলে ভালো হয়। ফায়ার সার্ভিসের আশায় আমরা বসে থাকি। রাজধানীর একটি বহুতল শপিং মল ও অফিসের ভেতরের চিত্র এটি। এক ফ্লোর থেকে আরেক ফ্লোরে এভাবেই বৈদ্যুতিক তার টানা হয়েছে। এছাড়া অগ্নি নির্বাপনের প্রয়োজনীয় ব্যবস্থা না থাকায় এসব শপিং মল ও মার্কেটে দাহ্য জাতীয় বস্তুর আধিক্য থাকায় বড় দুর্ঘটনার ঝুঁকি রয়েছে। ফায়ার সার্ভিসের এক প্রতিবেদনে দেখা যায়, রাজধানীর 1126টি শপিং মল ও মার্কেটের মধ্যে 679টি খুবই ঝুঁকিপূর্ণ, 401টি ঝুঁকিপূর্ণ আর মাত্র 46টি সন্তোষজনক। বঙ্গবাজার, নিউ মার্কেটের কথা যদি বলেন, গাউসিয়া মার্কেটের কথা বলেন, এগুলা খুবই ভয়াবহ এবং ডেঞ্জারাস। এখানে আল্লাহর রহমত, যদি আগুন লাগে কি পরিমাণ লোক মারা যাবে কেউ কল্পনা করতে পারবে না। তাদেরকে আমরা চিঠি দিয়েছি, যদি এতেও কাজ না হয় তাহলে আমরা ঈদের আগে ইনশাল্লাহ একটা অভিযান চালাবো। অন্যদিকে দক্ষিণ সিটি কর্পোরেশনের হুঁশিয়ারি, অগ্নি নির্বাপনের প্রয়োজনীয় ব্যবস্থা না রাখা হলে বাতিল করা হবে লাইসেন্স। কেউ এই ধরনের অগ্নি নিরাপত্তার ব্যবস্থা না নেয়, সেক্ষেত্রে আমরা তাদের লাইসেন্স যে আছে সেটা আমরা বাতিল করতে পারি। অগ্নি নিরাপত্তার ব্যবস্থা না নিলে আমরা আপনাকে ব্যবসা পরিচালনা করতে দিব না। অগ্নি নির্বাপন ব্যবস্থায় ঘাটতি থাকায় গত কয়েক বছরে রাজধানীর অনেক শপিং মলেই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ ধরনের ঘটনা যেন না ঘটে সে বিষয়ে সজাগ থাকার কথা বলেছেন ক্রেতা বিক্রেতারা। সেলিয়া সুলতানা, সময় সংবাদ, ঢাকা। রোজার শুরুতেই বেশ জমে উঠেছে রাজধানীর বিপণী বিতানগুলো। নিজের ও পরিবারের ঈদ পোশাকের জন্য নগরবাসী ছুটছেন দেশি বুটিক হাউসগুলোতে। উৎসবে গরমের স্বস্তির জন্য আরামদায়ক পোশাকের সন্ধান করছেন তারা। হাউসগুলোও কাপড়ের দাম রেখেছে নাগালের ভেতরেই। দেশি বুটিক হাউসগুলো ঘুরে ঈদ কেনাকাটার খবর জানাচ্ছেন বিথি হক। ক্যামেরায় ছিলেন তারিকুল ইসলাম।
একে তো উৎসব, তার উপর গ্রীষ্মকাল, বিরূপ প্রকৃতি আর ফ্যাশন দুটোই মাথায় রেখে এবারের ঈদে ক্রেতাদের পছন্দ দেশীয় বুটিক হাউসগুলো। চিন্তা করছি সুতির ভিতরে নরম কোনো কিছু, চোখের আরাম, গায়েও আরাম লাগবে, পরতে আরাম লাগবে। যেহেতু এখন গরমের সিজন, কটনের মধ্যে চাচ্ছি, কিন্তু যেহেতু ঈদ সাথে একটু গর্জিয়াস কাজও চাচ্ছি। ভিড় এড়াতে অনেকে কেনাকাটা সেরে নিলেও বেশিরভাগ ক্রেতাই ঘুরে দেখছেন, যাচাই করছেন। কাপড়ের মান ও দাম নিয়েও সন্তুষ্ট তারা। রমজান তো কেবল শুরু, আমরা জাস্ট দেখছি যে দেশীয় জিনিসগুলো কেমন। শুরু করলাম, এখনো দেখা শুরু হয়নি পুরোপুরি। কেনার জন্য আরো কয়েকদিন পরে আমরা কিনবো। দাম বাজেটের ভেতরেই মনে হচ্ছে। ক্রেতার চাহিদা অনুযায়ী সুতি আর তাঁতের আরামদায়ক কাপড় এনেছে ফ্যাশন হাউসগুলো। সঙ্গে আছে উজ্জ্বল রং আর বাহারি নকশা, দামও রয়েছে নাগালের মধ্যে। বিক্রেতারা জানালেন আগামী সপ্তাহ থেকেই আসতে শুরু করবে ঈদের আরো কালেকশন। ঈদটা যেহেতু আসলে গরমের মধ্যে পড়েছে, আমরা ওইভাবে চিন্তা ভাবনা করে অধিকাংশ প্রোডাক্টগুলো করা হয়েছে কটনের মধ্যে। প্রোডাকশন চলতেছে আমাদের, দেখা যাচ্ছে নেক্সট সপ্তাহ থেকে সবকিছু পেয়ে যাবো। আগামী সপ্তাহ থেকে পুরোদমে শুরু হবে ঈদের কেনাকাটা, এমন প্রত্যাশা বিক্রেতাদের। বিথি হক, সময় সংবাদ, ঢাকা। সকালের সময় আরো থাকছে। মেহেরপুরে গুলিতে হত্যা ও ডাকাতি সহ 10 মামলার আসামি নিহত, পুলিশ বলছে বন্দুকযুদ্ধ, দেশীয় অস্ত্র ও ককটেল উদ্ধার। সুনামগঞ্জ ও নেত্রকোনার হাওড় অঞ্চলে নেই রমজানের আমেজ। পাহাড়ি ঢল ও আগাম বন্যায় ফসল হারিয়ে নিঃস্ব মানুষগুলো অর্থের অভাবে ইফতার ও সেহরিতে ঠিকমতো খেতে পারছে না। এদিকে রমজান উপলক্ষে সরকারের আলাদা কোনো পরিকল্পনা না থাকলেও ব্যক্তি বা বেসরকারি উদ্যোগে ক্ষতিগ্রস্তদের সহায়তার চেষ্টা চলছে বলে জানালেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। জেলা প্রতিনিধিদের পাঠানো তথ্য, ছবির ডেস্ক রিপোর্ট। শাক সবজি ও রুটি ওই যাই জোগাড় করলাম ওইটি দিয়ে চলতেছে, খাইতেছে। রমজান মাসে এভাবেই দুর্দশার কথা জানালেন সুনামগঞ্জের সদর উপজেলার লালপুর গ্রামের সূর্যা বানু। গত 2 মাস আগে পাহাড়ি ঢল ও আগাম বন্যায় ফসল হারিয়ে নিঃস্ব এখন তার পরিবার। একই পরিস্থিতি হাওড়াঞ্চলের হাজার হাজার মানুষের। অতিবৃষ্টি আর পাহাড়ি ঢলে 142টি হাওরের ফসল রক্ষা বাঁধ ভেঙে 1,67,000 হেক্টর জমির কাঁচা ধান তলিয়ে যায়। এতে প্রায় 3,000 কোটি টাকার ফসলহানি হয়। এ অবস্থায় দুমুঠো খাবার জোটানোই কঠিন হয়ে গেছে হাওরবাসীর। সেহরিতে পানি ভাত আর ইফতারে রুটি শাক পাতা দিয়ে চলছে রোজা পালন। তৈ তরকারি এইসব কিছু রুজি রোজগার নাই, ব্যবসা বাণিজ্য নাই, এগুলা কিনে আনতে গিয়ে আমরা অনেক কষ্ট হইতেছে। হাঁস মুরগি যা কিছু আসলো সবই আপনার তুফানে চলে গেছে। মাছ কিনতারি না, গুছ কিনতারি না, অনকিদা নুনদা ওই দুধটি দিয়া ভর্তা কইরা খাওয়া হনের দিন আমরা যাইতো কোনো মতে। সরকারে আমরা দিতারে তো আমরা ইফতারি বালা করে আমরা করতারি। শুধু ইফতারের জন্য আলাদাভাবে কোনো কিছু আসে নাই। আমরা সরকারের দৃষ্টি আকর্ষণ করব, হয়তো আমরা তখন যদি এতে কিছু পেয়ে থাকি তা আমরা ক্ষতিগ্রস্তর মাঝখানে তা বিতরণ করে দিই। রমজানে একই অবস্থার মধ্যে দিন কাটাচ্ছেন নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলার তেতুলিয়া, শামপুর সহ বেশ কয়েকটি গ্রামের মানুষ। ফসল হারিয়ে আর্থিক অনটনে থাকা এই মানুষগুলো খেয়ে না খেয়ে অতি কষ্টে রোজা পালন করছেন। টাকার অভাবে বাজার সদাই করতে পারছেন না অনেকেই। অন্যান্য বারের মতো ইফতারির দোকানগুলোতে নেই ক্রেতার ভিড়ও। গরনা এক সুন্দর ভাত, এই যে রোজা ডাইছে আমরা এক জিনিস কিনে খাই, আমরা কত কিছু করবাম, এটা তো কিছু ভাতাছি না। রোজা গরম দোলা ভাত, দোলা ভাত যদি দেয় ঠিক খাই। অন্য বছর আমরা ইফতারি অনেক আইটেম বাড়াইছি, পেঁয়াজি বেগুনি সেগুনি, এই বছর আইটেম কমাইছি, খাই না কোনো রকমের আমরা খালি চলে যেতে চাই। রমজানে সরকারিভাবে না হলেও বেসরকারি উদ্যোগে অসহায় মানুষগুলোকে সহায়তার চেষ্টা অব্যাহত রয়েছে বলে জানালেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। রোজাকে উল্লেখ করে সরকারিভাবে সে অর্থে সেরকম কোনো পরিকল্পনা নেই, তবে বেসরকারি উদ্যোগে কিছু কিছু ব্যবস্থা গ্রহণ করা হবে। গত 1 এপ্রিলে বন্যা ও পাহাড়ি ঢলে নেত্রকোনার মোহনগঞ্জ, খালিয়াজুড়ি ও মদন সহ 6টি উপজেলার 70,000 হেক্টর ফসলি জমি তলিয়ে যায়। এতে 1.5 লক্ষাধিক কৃষক ক্ষতিগ্রস্ত হন। পামিদা মৌটুসী, সময় সংবাদ। বছর বছর বাড়ছে গ্যাস আর বিদ্যুতের দাম, সেই সাথে বাড়ছে বাড়ি ভাড়া ও নিত্য পণ্যের দামও, যদিও সে হারে বাড়ছে না আয়। ফলে দৈনন্দিন জীবনে আয় আর ব্যয়ের হিসাব মেলাতে হিমশিম খাচ্ছেন সাধারণ মানুষ। এরপরও তৃতীয়বারের মতো 2017-18 অর্থ বছরের প্রস্তাবিত বাজেটে ব্যক্তি খাতে করমুক্ত আয়সীমা 2.5 লাখ টাকাই রাখা হয়েছে। এতে কম আয়ের করদাতারা ক্ষতিগ্রস্ত হবেন বলে মনে করেন অর্থনীতিবিদরা। আয়কর আইনজীবীদের পরামর্শ, করের বোঝা না বাড়িয়ে উচিত করের আওতা বাড়ানোর। বিস্তারিত জানাচ্ছেন হাজেরা শিউলি। সরকারি হিসাবে জনগণের মাথাপিছু আয় বেড়েছে,
স্থিতিশীল মূল্যস্ফীতি। তবে সাধারণ মানুষের অভিযোগ, দফায় দফায় বেড়েছে গ্যাস, বিদ্যুৎ সহ প্রায় সব ধরনের নিত্যপণ্যের দাম। তাই মূল্যস্ফীতি স্থিতিশীল থাকার সরকারি হিসাবের সঙ্গে কোনো মিল নেই দৈনন্দিন জীবনে। এনবিআর এর রাজস্বের এমন প্রেক্ষাপটে গেল 2 অর্থ বছরের বাজেটে করমুক্ত আয়সীমা অপরিবর্তিত থাকলেও এবার কিছুটা স্বস্তি চেয়েছিলেন করদাতারা। তবে 2017-18 অর্থ বছরের বাজেটে করমুক্ত আয়সীমা না বাড়ায় হতাশ কমায়ের করদাতারা। গ্যাস মূল্যটা অনেক বেড়ে গেছে হঠাৎ করে, যেমন ফেব্রুয়ারিতে যেটা ছিল 450 টাকা, এখন এটা 950 টাকা। যেখানে 5% টাকা বেতনে বাড়তেছে, সেখানে আমাদের খরচ বাড়তেছে দেখা যাচ্ছে 20 থেকে 25%, যার কারণে ব্যক্তিগত করের সিলিংটা কমপক্ষে 3.5 লাখ টাকা করা উচিত। এই যদি করা না হয় তাহলে ন্যূনতম করদাতারা বেশিরভাগে ক্ষতিগ্রস্ত হবে। বাড়ি ভাড়া বাড়ছে, পণ্যের দাম বাড়ছে, সবকিছু মিলে দেখা গেছে আমাদের খরচটা অনেক বেড়ে গেছে, বাট ইনকামটা ওইভাবে বাড়ে না। অর্থনীতিবিদদের মতে প্রতিবেশী দেশগুলোর তুলনায় বাংলাদেশে ব্যক্তি খাতে করের হার অনেক বেশি। তাই নতুন ভ্যাট আইন বাস্তবায়ন সহ সার্বিক পরিস্থিতিতে নতুন অর্থ বছরে চাপে পড়বেন করদাতারা। চালের দাম বেশি আছে, নতুন ভ্যাট আইন আসছে, সেক্ষেত্রে একটা আওতা বাড়বে। টাকার বিনিময় হারও এখন দুর্বল, ফলে এখন যারা করদাতা আছেন তাদের উপরে আরো বাড়তি একটা চাপ পড়বে। সর্বনিম্ন যে স্ল্যাবটা সেটাতে 7.5% নামিয়ে আনা হয়, তাহলে যারা সাধারণ ভোক্তা আছেন তাদের কিছুটা ট্যাক্স রিলিফ হবে। কর আইনজীবীরা বলছেন, রাজস্ব আদায় বাড়াতে কমায়ের করদাতাদের উপর চাপ না দিয়ে করজাল বাড়ানোর দিকে নজর দিতে হবে এনবিআরকে। আরো করের নতুন নতুন পরিধি বৃদ্ধি করা যায়। যেসব বাড়িঘরের এখনো করের আওতায় আসে নাই সেগুলাকে করের আওতায় নিয়ে আসা। অনেক ব্যবসা প্রতিষ্ঠানও এখনো করের আওতার বাইরে রয়ে গেছে। ওইদিকে যদি জোর দেওয়া হয় তাহলে নিম্ন আয়ের করদাতাদের উপর করের বোঝা কমবে। সর্বশেষ 2014-15 অর্থ বছরের বাজেটে করমুক্ত আয়সীমা 2,20,000 থেকে বাড়িয়ে 2.5 লাখ টাকা নির্ধারণ করে সরকার। হাজারি শিউলি, সময় সংবাদ, ঢাকা। বিশৃঙ্খলা সৃষ্টির উদ্দেশ্যে রাস্তা অবরোধ সহ 9 ধরনের অপরাধের শাস্তি 5 বছর থেকে বাড়িয়ে 7 বছর জেলের বিধান রেখে আইনের খসড়ার নীতিগত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। আইন শৃঙ্খলা বিঘ্নকারী অপরাধ দ্রুত বিচার সংশোধন আইন 2017 এর খসড়ায় চাঁদাবাজি, যানবাহন চলাচলে বাধা, ক্ষতি সাধনের মতো অপরাধের কথা উল্লেখ রয়েছে। গতকাল প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এই অনুমোদন দেওয়া হয়। দেশের সাম্প্রতিক যে কোনো আন্দোলন প্রতিবাদে রাস্তা অবরোধ করে যানবাহন চলাচলে বাধা দেওয়ার পাশাপাশি যানবাহন ভাঙচুর ও নানা ক্ষতি সাধনের ঘটনা প্রায়ই ঘটে। এছাড়া রেলপথ, নৌপথ ও আকাশপথে চলাচলে বাধা এবং সরকারি সম্পত্তি বিনষ্ট করা, ভয়ভীতি প্রদর্শন ও বিশৃঙ্খলা সৃষ্টি সহ গুরুতর অপরাধের ঘটনাও ঘটছে। এ ধরনের অপরাধ দমনে দ্রুত বিচার আইনে সাজার মেয়াদ বাড়িয়ে আইন সংশোধনের প্রস্তাবে নীতিগত অনুমোদন দিয়েছে সরকার। সকালে জাতীয় সংসদে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়। সভা শেষে সচিবালয়ে এক ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ সচিব সাংবাদিকদের বলেন, আইন শৃঙ্খলা অমান্যকারীদের সাজার মেয়াদ বাড়িয়ে সর্বোচ্চ 7 বছর ও অর্থদণ্ডের বিধান রাখা হয়েছে। কোনো ব্যক্তি আইন শৃঙ্খলা বিঘ্নকারী অপরাধ করিলে তিনি অন্যন 2 বছর এবং অনধিক 7 বছর পর্যন্ত সশ্রম কারাদণ্ডে দণ্ডনীয় হইবেন এবং তদুপরি অর্থদণ্ডেও দণ্ডনীয় হবে। চাঁদা, সাহায্য বা অন্য কোনো নামে অর্থ বা মালামাল দাবি, স্থলপথ, রেলপথ, জলপথ বা আকাশপথে যান চলাচলে প্রতিবন্ধকতা, বিঘ্ন সৃষ্টি করা, ইচ্ছাকৃতভাবে সরকার বা কোনো প্রতিষ্ঠান বা ব্যক্তির স্থাবর বা অস্থাবর সম্পত্তি ভাঙচুর করা, এগুলো আইন শৃঙ্খলা বিঘ্নকারী অপরাধ বলে গণ্য হবে। এদিকে পাবনার রূপপুরে নির্মিতব্য পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে ব্যবহৃত নিউক্লিয়ার জ্বালানির অবশিষ্ট অংশ বা নিউক্লিয়ার বর্জ্য ধ্বংস করতে রাশিয়া নিজেরাই উদ্যোগ নেবে এমন চুক্তির অনুস্বাক্ষরেও অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। নিউক্লিয়ার ওয়েস্ট যেটা আর কি ফুয়েলটা বর্জ্য হিসেবে আসবে সেটা কিভাবে ডিসপোজ করা হবে, তারা সম্মত হয়েছিলেন যে এটার ফুয়েল যেটা ওয়েস্ট হবে সেটা ডিসপোজাল করার দায়িত্ব আমরা নেব। ইন্টার গভর্নমেন্টাল এগ্রিমেন্ট আকারে প্রাথমিকভাবে এটা খসড়া অনুস্বাক্ষরিত হয় এবং সেটা এখন মন্ত্রিসভা চূড়ান্ত অনুমোদন দিয়েছে। মন্ত্রিসভায় 22 অক্টোবরকে জাতীয় নিরাপদ সড়ক দিবস হিসেবে ঘোষণা এবং এটি জাতীয় দিবসের খক্রমিকে অন্তর্ভুক্ত করার প্রস্তাবও অনুমোদন করার কথা জানান মন্ত্রিপরিষদ সচিব। জাতীয় নিরাপদ সড়ক দিবস হিসেবে প্রসূন আশিস, সময় সংবাদ, ঢাকা। প্রধান বিচারপতি এস.কে. সিনহার আয়োজনে ইফতারে অংশ নিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ। সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে গতকাল সন্ধ্যায় ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। রাষ্ট্রপতি অনুষ্ঠানস্থলে পৌঁছালে প্রধান বিচারপতি আইনমন্ত্রী তাকে স্বাগত জানায়। এই সময় রাষ্ট্রপতি অতিথিদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। অনুষ্ঠানে স্পিকার শিরিন শারমিন চৌধুরী, অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতা
তিন বাহিনীর প্রধান, অন্য বিচারপতি, অ্যাটর্নি জেনারেল, সিনিয়র আইনজীবী, রাষ্ট্রপতির কার্যালয়ের কর্মকর্তা এবং সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দ অংশ নেন। ইফতারে আগে দেশ ও জাতির শান্তি সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। এদিকে রাজনীতিবিদদের সাথে ইফতার করলেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। গতকাল রাজধানীর বসুন্ধরা কনভেনশন সেন্টারে ইফতার মাহফিলে বিএনপির শীর্ষ নেতারা ছাড়াও 20 দলীয় জোটের নেতারা যোগ দেন। এ সময় জোটের নেতাদের সঙ্গে বিএনপি চেয়ারপারসন কুশল বিনিময় করেন। ইফতারের আগে দেশ ও জাতির মঙ্গল কামনায় মোনাজাত করা হয়। দুঃখিত। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ক্ষমতায় টিকে থাকার স্বার্থে বিভিন্ন প্রকল্প হাতে নিয়ে পরিবেশ ধ্বংস করছে সরকার। গতকাল রাজধানীর রমনায় পরিবেশ দিবস উপলক্ষে আয়োজিত এক সেমিনারে এ মন্তব্য করেন তিনি। প্রকৃতি ও রাজনীতির পরিবেশ রক্ষার জন্য বর্তমান সরকারের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর কোনো বিকল্প নেই বলে মন্তব্য করেন মির্জা ফখরুল। সরকার অত্যন্ত সুপরিকল্পিতভাবে এমন কতগুলো প্রকল্প গ্রহণ করছেন যে প্রকল্পগুলো আমাদের পরিবেশকে মারাত্মকভাবে হুমকির মুখে ফেলে দিচ্ছে এবং এই একমাত্র উদ্দেশ্য হচ্ছে তাদের ব্যক্তিগত স্বার্থ। সেখানে দুর্নীতি আছে, জড়িত রয়েছে এবং যেটা আছে যে ক্ষমতায় টিকে থাকার ব্যাপার আছে। প্রকৃতির পরিবেশ রক্ষা করার জন্য, রাজনৈতিক পরিবেশ রক্ষা করার জন্য আমাদেরকে ঐক্যবদ্ধ হয়ে আমাদেরকে অবশ্যই এটার প্রতিরোধ গড়ে তুলতে হবে। নির্বাচন সংক্রান্ত কার্যক্রমে সরকারের কোনো প্রভাব থাকবে না, সুতরাং আগামী সংসদ নির্বাচন নিয়ে বিএনপির অহেতুক সংশয়ের কোনো কারণ নেই, এমন মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের। গতকাল নারায়ণগঞ্জের রূপগঞ্জে নির্মাণাধীন ভুলতা ফ্লাইওভারের নির্মাণ কাজ পরিদর্শনকালে তিনি এ মন্তব্য করেন। নির্বাচন সংক্রান্ত কোনো কার্যক্রম, মিনিস্ট্রি, এখানে সরকারের কোনো হাত থাকবে না। বিএনপির এখানে অহেতুক ভয় পাওয়ার কোনো কারণ নেই। নির্বাচনে না এসে নিজেদের অস্তিত্বকে ঝুঁকির মুখে তারা আবারও ঠেলে দেবে, এটা বিশ্বাস করার কোনো কারণ নেই। সরকার প্রস্তাবিত বাজেট নিয়ে অনড় অবস্থানে থাকবে। এটা এখান থেকে প্রয়োজনে জনস্বার্থে কিছু কিছু বিষয় বিবেচনা আনবেন। সকালে সবাই আরো থাকছে। ওভালে বৃষ্টির কারণে বাংলাদেশ অস্ট্রেলিয়ার ম্যাচ পরিত্যক্ত ঘোষণা, চ্যাম্পিয়ন্স ট্রফিতে টিকে রইল টাইগাররা। মেহেরপুরে গুলিতে একজন নিহত হয়েছে। পুলিশ বলছে নিহত ব্যক্তি এলাকার চিহ্নিত ডাকাত, মারা গেছে বন্দুকযুদ্ধে। গতরাতে সদর উপজেলার নূরপুর গ্রামে এ ঘটনা ঘটে। পুলিশ জানায় নূরপুর গ্রামের একটি কাঁঠাল বাগানে কয়েকজন তালিকাভুক্ত ডাকাত অবস্থান করছে এমন তথ্যের ভিত্তিতে সেখানে অভিযান চালানো হয়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে তারা গুলি চালায়। পুলিশও আত্মরক্ষার্থে পাল্টা গুলি ছোড়ে। পরে ঘটনাস্থলে গুলিবিদ্ধ অবস্থায় ফিরাতুলের লাশ পাওয়া যায়। উদ্ধার করা হয় শাটার গান, গুলি, ককটেল সহ বেশ কিছু দেশীয় অস্ত্র। ফিরাতুলের বিরুদ্ধে সদর ও মুজিবনগর থানায় হত্যা ও ডাকাতি সহ বিভিন্ন অপরাধের 10টি মামলা রয়েছে বলে জানায় পুলিশ। আমাদের উপস্থিতি টের পেয়ে সন্ত্রাসীরা আমাদের উপরে গুলি ছুটতে শুরু করে, তখন আমরা পাল্টা গুলি ছুটতে শুরু করি। এরপরে আশেপাশের গ্রাম থেকে লোকজন দৌড়ে আসে। এক পর্যায়ে তারা চলে যায়, ভেগে যায়। 10-12 জন ছিল আমাদের ধারণা। এরপরে আমরা লোকজন সহ বাগানে তল্লাশি করে দেখি যে একজন নিহত হয়েছে এবং স্থানীয় লোকজন তাকে শনাক্ত করে যে তার নাম হচ্ছে ফেরাতুল একজন সন্ত্রাসী। রাঙামাটির লংগদুতে হামলা ও অগ্নিসংযোগে ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ দেওয়ার পাশাপাশি দোষীদের বিচারের আওতায় আনার আশ্বাস দিয়েছেন চট্টগ্রাম বিভাগীয় কমিশনার রুহুল আমিন। গতকাল লংগদুর তিনটিলা বৌদ্ধবিহারে পরিদর্শন শেষে তিনি কথা বলেন। এর আগে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেন বিভাগীয় কমিশনার। এ সময় চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি মনিরুজ্জামান, রাঙামাটি জেলা প্রশাসক মঞ্জুরুল মান্নান, সেনাবাহিনীর মাইনি জোনের কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল আব্দুল আলিম চৌধুরী সহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন। পরে লংগদু উপজেলা পরিষদ মিলনায়তনে মতবিনিময় সভার আয়োজন হয়। এতে প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা ও স্থানীয় জনপ্রতিনিধিরা অংশ নেন। এ সময় চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি মনিরুজ্জামান বলেন, পাহাড়ে শান্তি বজায় রাখতে হত্যাকাণ্ড এবং অগ্নিসংযোগের ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেফতার করা হবে।
অবশেষে দুঃখ ঘুচছে সিলেটে বাণিজ্য শাখায় উচ্চশিক্ষা নিতে ইচ্ছুক শিক্ষার্থীদের। সিলেট সরকারি কলেজে চালু হচ্ছে বাণিজ্য বিভাগে 2 বিষয়ে অনার্স। এ খবরে খুশি শিক্ষার্থীরা বলছেন, বেসরকারি বিশ্ববিদ্যালয়ে বিবিএ পড়তে বাড়তি টাকা খরচের হাত থেকে মুক্তি পাবেন তারা। দিগেন সিংহের ছবিতে আব্দুল আহাদের রিপোর্ট। সিলেট শহরে রয়েছে 3টি সরকারি কলেজ। এই 3টি কলেজের মধ্যে এমসি কলেজ ও মহিলা কলেজে বিজ্ঞান, মানবিক ও সামাজিক বিজ্ঞান বিষয়ে অনার্স কোর্স চালু রয়েছে। আর সিলেট সরকারি কলেজে পড়ানো হয় শুধুমাত্র ডিগ্রি পাস কোর্স। এখানে সরকারি কলেজগুলোতে বাণিজ্যিক বিষয়ে অনার্স কোর্স চালু না থাকায় কমার্সের শিক্ষার্থীরা বাধ্য হয়ে ভর্তি হয় বেসরকারি বিশ্ববিদ্যালয়ে। শিক্ষার্থীরা বলছেন, এতে করে তাদের ওপর বাড়তি ফির চাপ পড়ছে, আর গরিব মেধাবীরা বাধ্য হচ্ছে কলেজগুলোতে অন্য বিষয়ে উচ্চশিক্ষা নিতে। ইচ্ছা ছিল কমার্সের সাবজেক্টে ভর্তি হওয়ার, কিন্তু আমাদের সিলেটে সেই সুযোগ নাই। প্রাইভেট ভার্সিটিতে গুলো পড়তে গেলে আমাদের অনেক কষ্ট হইতেছে, তো সরকারি কলেজে পড়লে আমাদের ওরকম কষ্ট কিছু হইতো না। সম্প্রতি শিক্ষামন্ত্রী সরকারি কলেজ পরিদর্শনে এসে উন্নত অবকাঠামো দেখে অনার্স চালুর আশ্বাস দেন। অধ্যক্ষ জানিয়েছেন, চলতি সেশনেই অ্যাকাউন্টিং, ম্যানেজমেন্ট সহ 5টি বিষয়ে চালু হচ্ছে অনার্স। আমাদের কলেজে চালু হলেই সিলেট শহরে সর্বপ্রথম সরকারি কলেজে এই বিষয়গুলির উপর অনার্স কোর্স চালু হবে, আর এছাড়াও আরও 4টা বিষয় চালুর প্রক্রিয়াধীন আছে। সরকারি কলেজে অনার্স চালুর খবরে ভর্তিচ্ছু শিক্ষার্থীরা আনন্দে আত্মহারা। তারা বলছে, এখন আর বেসরকারি বিশ্ববিদ্যালয়ে দৌড়াতে হবে না, কলেজে বাড়ছে 21টি শিক্ষকের পদও। সরকারি কলেজে অনার্স চালু হয়েছে, এটা শুনে আমরা অনেক আনন্দিত। এটা আমাদের সৌভাগ্য যে আমরা সরকারি কলেজে অনার্স কমপ্লিট করতে পারবো। লেকচারের পোস্ট আছে 10টা, আর অ্যাসোসিয়েট প্রফেসর 10টা, 20টা, আর 4টা হচ্ছে কর্মচারীদের জন্য 24টা, আর একটা হচ্ছে ভাইস প্রিন্সিপাল পোস্ট। তো আমরা নতুন এই 25টা পোস্ট আমরা ক্রিয়েট করার চেষ্টা করছি। 1964 সালে নগরীর টিলাগড় এলাকায় 55 বিঘা জমির ওপর সিলেট সরকারি কলেজ প্রতিষ্ঠিত হয়। আব্দুল আহাদ, সময় সংবাদ, সিলেট। আবারও ঈদ কেনাকাটার খবর। ময়মনসিংহে জমি উঠতে শুরু করেছে ঈদের কেনাকাটা। ছোট দোকানগুলোতে ক্রেতাদের ভিড় বাড়লেও বিপণী বিতানে আশানুরূপ বেচাকেনা শুরু হয়নি। তবে 15 রোজা থেকে ভালো বিক্রির আশা করছেন ব্যবসায়ীরা। এদিকে গত বছরের তুলনায় এবার পোশাকের দাম কিছুটা বেশি বলে অভিযোগ রয়েছে ক্রেতাদের। হোসেন আলীর ক্যামেরায় আরো জানাচ্ছেন হারুনুর রশিদ। রোজা শুরু হওয়ার সাথে সাথে ময়মনসিংহের মার্কেটগুলোতে ভিড় বাড়ছে। পছন্দের পোশাক কিনতে সবাই ছুটছেন এক দোকান থেকে আরেক দোকানে। বড়দের পাশাপাশি ব্যস্ত ছোটরাও। মূলত শেষ সময়ের ভিড় এড়াতেই ঈদের কেনাকাটা আগে ভাগে সেরে নিচ্ছেন অনেকে। শাড়ি ও তৈরি পোশাকের দোকানগুলোতেই ভিড় বেশি ক্রেতাদের। আমি মামার সাথে মার্কেটে এসেছি, জামা কিনেছি, জুতো কিনেছি। আমি 3টা ফ্রক কিনেছি, পরে জুতো কিনবো আর অনেক কিছু কিনবো। এবারে কালেকশন গুলো তুলনামূলক প্রাইসের সাথেও ঠিক আছে, ভালো। পরে কিনলে ভিড় হবে বা অনেক জ্যাম, কিনতে কষ্ট হবে, এই কারণে তাড়াতাড়ি আসছি। এখন শিশু ও মেয়েদের পোশাকই বেশি বিক্রি হচ্ছে। তবে গত বছরের তুলনায় এবার পোশাকের দাম বেশি বলে জানান ক্রেতারা। আইসিজি ইন্ডিয়ান প্রিন্টগুলি এগুলো আপনার বিক্রি হচ্ছে বেশি। তারপরে বুটিক্সের কিছু প্রিন্ট আছে, এগুলো বাজার করতে যে আমাদের কাছে বেশি মনে হচ্ছে একটু প্রাইসটা। কম আয় রোজগারের লোক, তাদের জন্য এটা তো বড় সমস্যা হয়ে দাঁড়াইছে। এবার একটু দাম বেশি, গতবারের চেয়ে বেশি, এবং মালের প্রাইসও বেশি। এবার শাড়ির দাম ইন্ডিয়াতে আমরা মাল কালেকশন করি, যে শাড়ি আমার কাছে ছিল 5000, এটা বলছে 5200-300। আর এমনি নর্মাল যেগুলি সুতি শাড়ি আছে প্রিন্টের টাঙ্গাইল শাড়ি, এগুলি দাম বেশি বাড়ে নাই। বড় বড় বিপণী বিতান বাহারি পোশাকের পসরা সাজালেও আশানুরূপ বেচাকেনা নেই এখনো। ঈদের কেনাকাটা মোটামুটি এখনো শুরু ঠিকমতো হয় নাই। আশা করা যায় ইনশাল্লাহ বেচাকেনা বাড়বে আর কি। ঈদ যখন কাছে আসবে তখন দাঁড়ানোর সুযোগ থাকে না, বসা দিতে পারি না, অল্প জায়গা তো বসতে পারে না কাস্টমার। 15 রোজার পর থেকে বেচাকেনার হারটা বাড়বে, এটাই আমরা আশা করতেছি। ময়মনসিংহ শহরে ছোট বড় মিলিয়ে শতাধিক বিপণী বিতান রয়েছে। হারুনুর রশিদ, সময় সংবাদ, ময়মনসিংহ। পদ্মা সেতুর কাজে গতি আনতে এ প্রকল্পে যোগ হয়েছে বিশ্বের সবচেয়ে শক্তিশালী একটি হ্যামার। গতকাল এটি মুন্সিগঞ্জের মাওয়া এসে পৌঁছায়। আগে থেকে পদ্মা সেতু পাইলিং এর কাজে জার্মানির 2টি হ্যামার ব্যবহার করা হচ্ছে। এই 2টি হ্যামারের একটি 2000 এবং অন্যটি 2400 কিলোজুল ক্ষমতা সম্পন্ন। নতুন হ্যামারটি আনা হয়েছে নেদারল্যান্ডস থেকে। এটি 3000 কিলোজুল ক্ষমতা সম্পন্ন এবং ওজন 380 টন। গত 27 এপ্রিল নেদারল্যান্ডসের পোর্ট অফ রটারড্যাম থেকে রওনা দিয়ে গতকাল এটি মাওয়ায় পৌঁছে। নতুন হ্যামারটি দিয়ে জাজিরা প্রান্তের 41 নম্বর পিয়ারে পাইলিং এর কাজ হবে। পরে 34 নম্বর পিয়ারে কাজ শুরু করে ক্রমান্বয়ে এটি মাওয়া প্রান্তের দিকে এগোতে থাকবে। সংশ্লিষ্ট প্রকৌশলীরা জানিয়েছেন, এর ফলে 3টি হ্যামার দিয়ে কাজ করা হলে পদ্মা সেতুর কাজে কয়েক গুণ গতি আনা সম্ভব হবে।
বরগুনার পায়রা ও বিষখালী নদীর উপর দুটি সেতু পাল্টে দিতে পারে দক্ষিণাঞ্চলের অর্থনৈতিক অবস্থা। দেশের তৃতীয় সমুদ্র বন্দর পায়রার সঙ্গে মোংলা ও বেনাপোল বন্দর খুব সহজে যুক্ত হতে পারে এর মাধ্যমে। এছাড়া সেতু দুটির উপর নির্ভর করছে পর্যটন শিল্পের অপার সম্ভাবনাও। পাশাপাশি যাতায়াতের ভোগান্তি কমবেও জেলাবাসীর। স্থানীয় সংসদ সদস্য বলছেন, সরকারের এ ব্যাপারে পরিকল্পনা আছে। এসএম সিফাতের তোলা ছবিতে আরো জানাচ্ছেন এম এ আজিম। দেশের দক্ষিণের একটি জেলা বরগুনা পায়রা ও বিষখালী নদী জেলা শহর থেকে 4টি উপজেলাকে বিচ্ছিন্ন করেছে, যার ফলে ভোগান্তির শেষ নেই জেলাবাসীর। রাত্র 9টার পর আর এখানে কোনো ট্রলার বা ফেরি কিছুই থাকে না। আমার বাড়ি একজন পেশেন্ট যদি থাকে, আমার চিকিৎসার জন্য বরগুনা যেতে হবে, বরিশাল আসতে হবে, এই পথ এছাড়া আমাদের কোনো ওয়ে নাই। সেতু দুটি নির্মাণ হলে তৃতীয় সমুদ্র বন্দর পায়রার সাথে খুব সহজে সরাসরি যোগাযোগ সম্ভব হবে মংলা সমুদ্র বন্দর ও বেনাপোল স্থলবন্দরের সাথে। ফলে পায়রা বন্দরে খালাস হওয়া পণ্য খুব সহজে ভারতে পাঠানো সম্ভব হবে। পাশাপাশি পর্যটকরা স্বল্প সময়ে খুব সহজে সোনাকাটা ও হরিণঘাটা পর্যটন কেন্দ্র দেখতে পারবেন। এতে বিকাশ ঘটবে পর্যটন শিল্পেরও। সাগরের আবহ, আরেকদিকে এই যে স্নিগ্ধ বনের যে একটি আকর্ষণ, এই বিষয়গুলোকে উপভোগ করতে হলে সেখানে যেতে যে সময় লেগে যায়, পর্যটকরা আগ্রহ হারিয়ে ফেলেন। পায়রা বন্দর থেকে যদি মালামাল খালাস হওয়ার পরে আমাদের দক্ষিণ পশ্চিম অঞ্চলে নিয়ে যেতে হয়, তাহলে আমাদের বরগুনার পায়রা নদীতে এবং বিষখালী নদীর দুটি ব্রিজ নির্মাণ করা একান্ত দরকার। স্থানীয় সংসদ সদস্য জানালেন, সেতুকে কেন্দ্র করে উন্নয়নের পরিকল্পনা রয়েছে সরকারের। বিষখালী উপর যদি ব্রিজটা হয়ে যায়, তাহলে এই এলাকাটা এই পায়রা সমুদ্র বন্দর, মোংলা সমুদ্র বন্দর, এই পাশাপাশি এই অঞ্চলটা বামনা পাথরঘাটা বেতাগী উন্নয়নের রোল মডেল হিসেবে পরিণত। গত বছরের নভেম্বরে সেতুমন্ত্রী ওবায়দুল কাদের আশ্বাস দেন, নবম ও দশম মৈত্রী সেতু নির্মাণ করতে সহায়তা করবে চীন। আর এই সেতু দুটির মধ্যে বরগুনার আমতলীর পায়রা নদীর উপর একটি সেতু হতে পারে। এম এ আজিম, সময় সংবাদ, বরগুনা। ঝড়ে বিধ্বস্ত ভৈরবের আশুগঞ্জ সিরাজগঞ্জ 230 কেভি জাতীয় বিদ্যুৎ সঞ্চারণ লাইনের টাওয়ার অপসারণের কাজ শেষ হয়নি দীর্ঘ 1 মাসেও। এতে নির্ধারিত সময়ে মেরামত কাজ শেষ হওয়া নিয়ে সংশয় দেখা দিয়েছে। গত 1 মে রাতে কালবৈশাখী ঝড়ে ভৈরবের কালিকাপুর এলাকার জাতীয় গ্রিড লাইনের টাওয়ারটি বিধ্বস্ত হয়। 4 মাসের মধ্যে বিধ্বস্ত টাওয়ারটি সরিয়ে সেখানে নতুন টাওয়ার নির্মাণ করার কথা জানায় কর্তৃপক্ষ। কিন্তু দীর্ঘ 1 মাসেও ক্ষতিগ্রস্ত টাওয়ারটি সরানোর কাজ শেষ হয়নি। তবে অতিরিক্ত শ্রমিক নিয়োগ করে খুব শীঘ্রই বিধ্বস্ত টাওয়ারটি অপসারণ করা হবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট ঠিকাদারি প্রতিষ্ঠান। আমাদের কাজ আর 7-10 দিনের ভিতরে হয়তো কমপ্লিট হয়ে যাবে। অরিজিনাল কাজ তারা বাড়ি থেকে এসে করবে, সেই টাওয়ারটা আমরা পরিষ্কার করে ফেলছি। এখন তার ফাঁকে কিছু মাল আছে, ওগুলো আমরা পরিষ্কার করতেছি। ওদের যদি ভালো থাকে তাহলে আমাদের কাজ করতে বেশি সময় লাগবে না, আর ওদের যদি এখন খারাপ থাকে তাহলে হয়তো একটু কিছুদিন সময় লাগতে পারে। 15-20 জন কাজ করছে, আর আজকের মধ্যে চলে আসবে আরো 50 থেকে 60 জন। তো আমার টার্গেট আছে 80 থেকে 90 বা 100 জন লোক আমি নিয়োগ করব, যত দ্রুত সম্ভব এটা অপারেশন করব। এখনো শুরু হয়নি মোংলা বন্দরের হারবাড়িয়া এলাকায় 470 টন ক্লিংকার নিয়ে ডুবে যাওয়া কার্গোর উদ্ধার কাজ। রোববার রাতে একটি জাহাজের সঙ্গে ধাক্কা লেগে কার্গোটির তলা ফেটে যাওয়ায় ডুবে যায়। বন্দর কর্তৃপক্ষ জানায়, পশুর চ্যানেলের হারবাড়িয়ায় 4 নম্বর অ্যাঙ্করেজের এমভি সেবা কার্গো জাহাজের সঙ্গে বিদেশি একটি জাহাজের ধাক্কা লাগে, এতে কার্গোর তলা ফেটে যায়। এ সময় কার্গোর মাস্টার দ্রুত সেটি চালিয়ে চ্যানেলের বাইরে চড়ে নিয়ে যাওয়ার পর সেটি ডুবে যায়। এই ঘটনায় কেউ হতাহত হয়নি, তবে মূল চ্যানেলের বাইরে কার্গোটি ডুবে যাওয়ায় অন্য জাহাজ চলাচলে কোনো সমস্যা হচ্ছে না। ডুবে যাওয়া নৌযানটি উদ্ধারে এখনো তৎপরতা শুরু হয়নি। ব্যবসায়িক কোন্দলের জেরে রাজধানীতে 2 পক্ষের হাতাহাতির মধ্যে পড়ে মারা গেছেন এক যুবলীগ নেতা। গতকাল মতিঝিল এলাকায় তার ব্যবসায়িক কার্যালয়ে এই ঘটনা ঘটে। নিহত জাহাঙ্গীর হোসেনের ছোট ভাই জানান, পূর্ব থেকেই জিরানি নামে এক ব্যবসায়ীর সঙ্গে তাদের কোন্দল ছিল। গতকাল বিকেলে দুপক্ষের কথা কাটাকাটির শুরুর এক পর্যায়ে মারধর করে তাকে। এ সময় বড় ভাই জাহাঙ্গীর সমঝোতার জন্য এগিয়ে এলে তাকেও অপর পক্ষের লোকজন মারধর করে। এতে গুরুতর আহত হন যুবলীগ নেতা। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পর ডাক্তাররা তাকে মৃত ঘোষণা করেন। ওদের সমস্যাটা হলো অন্য একটা জায়গায়
অন্য একটা অফিসে আমাদের ওই ব্যবসায়ী করে, ওদের সাথে কিছু মানে টাকা পয়সার লেনদেন আছে, তো ওই সুবাদেই আমার কাছে আসে। আমারও পরিচিত, আমিও ব্যবসা করি ওদের সাথে, ওই সুবাদে আমার কাছে আসে। আসার পরে ওই এক কথা দুই কথা আর কি হয়ে যায়, যে আমার কাছে বলে যে আপনি নিয়ে দেন টাকাটা। তিস্তার পানি বন্টন সমস্যার সমাধানে ভারত সরকার চেষ্টা চালিয়ে যাচ্ছে বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ। গতকাল নয়াদিল্লিতে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সংবাদ সম্মেলনে তিস্তা ইস্যুতে এক প্রশ্নের জবাবে একথা বলেন তিনি। সুষমা স্বরাজ বলেন, কবে নাগাদ এ সমস্যার সমাধান হবে সে বিষয়ে সময়সীমা বেঁধে দেওয়া সম্ভব নয়। তিনি বলেন, তিস্তা নদীর পানি বন্টন ইস্যুতে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আলোচনার টেবিলে রাখা জরুরি। এর আগে 2010 সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফরের সময় দুদেশের প্রধানমন্ত্রী যৌথ বিবৃতিতে তিস্তা পানি বন্টন চুক্তি দ্রুত সম্পন্ন করা উচিত বলে মন্তব্য করেন। এরপর 2011 সালে তৎকালীন ভারতীয় প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের ঢাকা সফরে তিস্তা চুক্তির বিরোধিতা করেন মমতা। সবশেষ চলতি বছরের এপ্রিলে শেখ হাসিনার ভারত সফরে মমতা বন্দ্যোপাধ্যায়ের তিস্তার বিকল্প হিসেবে তোরসা, ধরলা ও মানসাই নদীর পানি বন্টনের প্রস্তাব দেন। সুষমা স্বরাজ বলেন, মমতার ওই প্রস্তাবের সম্ভাব্যতা যাচাই করছে কেন্দ্র সরকার। কোশিশ ভরপুর জারি है। চেষ্টা অব্যাহত রয়েছে। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীকেও আলোচনার টেবিলে নিয়ে আসতে হবে। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন এসেছিলেন, বিকল্প 3টি নদীর নাম প্রস্তাব করা হয়েছিল, যেগুলো থেকেও পানি দেয়া যায়। নদীগুলোর সম্ভাব্যতা যাচাই করা হয়েছে। এই প্রতিবেদনগুলো মমতা বন্দ্যোপাধ্যায়কে দেওয়া হবে, তার সঙ্গে বসে কথাও হবে। আমার মনে হয় কেন্দ্রীয় সরকার, রাজ্য সরকার এবং বাংলাদেশ এক হয়ে গেলে সমাধান হয়ে যাবে। শেষ পর্যন্ত স্থল সীমান্ত চুক্তি তো হয়েছে। আমি খুবই আশাবাদী সবাই ঐক্যমত হবে, তিস্তা চুক্তিও হবে, কিন্তু কবে হবে আমি তার সীমা নির্ধারণ করতে পারবো না। कि तीस्ता पर भी एग्रीमेंट होगा, सहमति बनेगी, मगर कब बनेगी उसकी कोई अवधि में तय नहीं कर सकती। দেশের বাইরের খবর, যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার বাণিজ্যিক এলাকায় অতর্কিত হামলায় বন্দুকধারী সহ 5 জন নিহত হয়েছে। স্থানীয় সময় সোমবার সকালে ওরল্যান্ডের অরেঞ্জ কাউন্টির নর্থ ফোর্থিথ রোডের কাছে একটি গুদামের বাইরে এ হামলা হয়। খবর পেয়ে সঙ্গে সঙ্গে ঘটনাস্থল ঘিরে ফেলে পুলিশ। হামলাকারী স্থানীয় একটি প্রতিষ্ঠানের কর্মচারী ও খিটখিটে মেজাজের ছিলেন বলে অভিযোগ রয়েছে। কি কারণে এই হামলা চালানো হয়েছে তা জানা না গেলেও এর পেছনে জঙ্গি সংশ্লিষ্টতার প্রমাণ মেলেনি বলে নিশ্চিত করেছে পুলিশ। পেশাগত ক্ষোভ থেকে এই হামলা হতে পারে বলে ধারণা করা হচ্ছে। বন্দুকধারীর সঙ্গে পুলিশের পাল্টাপাল্টি গুলিবর্ষণ হয়েছে বলে জানান কাউন্টি পুলিশ প্রধান। বর্তমানে পুরো এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। ব্রিটেনের লন্ডন ব্রিজ ও বারো মার্কেটে হামলাকারীর নাম প্রকাশ করেছে পুলিশ। তাদের একজন 27 বছর বয়সী খুররাম বাট, অন্যজন 30 বছর বয়সী রাশেদ রেজওয়ান। তারা পূর্ব লন্ডনের বার্কিংয়ে কয়েক বছর ধরে বসবাস করছিলেন। পুলিশ জানায়, খুররাম পাকিস্তান বংশোদ্ভূত ব্রিটিশ নাগরিক এবং রাশিদ মরক্কো বংশোদ্ভূত লিবীয় নাগরিক। শনিবারের হামলায় এ দুজন সহ আরও একজন অংশ নেয়। নিরাপত্তা বাহিনী স্কটল্যান্ড ইয়ার্ড এবং MI5 খুররাম সম্পর্কে জানত, তবে হামলার বিষয়ে তাদের কাছে গুরুত্বপূর্ণ কোনো তথ্য ছিল না। হামলাকারীদের বিষয়ে বিস্তারিত জানতে এবং তাদের সহায়তাকারীদের বিষয়ে তদন্ত চলছে বলেও জানায় পুলিশ। এছাড়া 6 নারী এবং 4 পুরুষকে জিজ্ঞাসাবাদ করছে নিরাপত্তা বাহিনী। ওই হামলায় 7 জন নিহত হয়, আহত হয় অর্ধ শতাধিক। সোমবার ব্রিটেনের স্বাস্থ্য বিভাগ জানায়, বর্তমানে আহতদের 36 জন হাসপাতালে রয়েছে। এদের মধ্যে 18 জনের অবস্থা আশঙ্কাজনক। Patrolling an ever-expanding police cordon as the hunt for the attack. চ্যাম্পিয়ন্স ট্রফির খবর, বৃষ্টি আশীর্বাদ হয়ে এলো বাংলাদেশ ক্রিকেট দলের জন্য। বেশ কয়েক দফা বৃষ্টির কারণে শেষ পর্যন্ত বাংলাদেশ অস্ট্রেলিয়ার ম্যাচ পরিত্যক্ত ঘোষণা করেন ম্যাচ অফিসিয়ালরা। তাই পয়েন্ট ভাগাভাগি করে মাঠ ছাড়ে দুদল। এর আগে অস্ট্রেলিয়ার বোলিং তোপে 182 রানে গুটিয়ে যায় বাংলাদেশ। নার্ভাস 90-তে আউট হয়ে সেঞ্চুরি মিসের আক্ষেপে পড়েন টাইগার ব্যাটসম্যান তামিম ইকবাল। জয় ব্যাট করতে নেমে 16 ওভারে 1 উইকেটে অস্ট্রেলিয়া 83 রান করার পর বৃষ্টির ঝগড়ায় ম্যাচটি পণ্ড হয়। ইংল্যান্ড থেকে সুমন সরকারের ক্যামেরা আরো জানাচ্ছেন সাজিদ মুস্তাহিদ।
বাংলাদেশের ইনিংসে 43তম ওভার, ক্যারিয়ারের 10ম সেঞ্চুরির অপেক্ষায় তামিম ইকবাল। টাইগাররাও স্বপ্ন দেখছে চ্যালেঞ্জিং স্কোরের, কিন্তু পুরো ম্যাচে শর্ট আর বাউন্স বল দিয়েও সফল না হওয়া মিচেল স্টার্কের আবির্ভাব নায়ক হিসেবে। ব্যাক টু ব্যাক সেঞ্চুরি থেকে 5 রান দূরে থাকা তামিমের আত্মহুতি দিয়ে শুরু। দলীয় স্কোরের অর্ধেকের বেশি 95 রান করে ফিরে যান তিনি। এরপর একই ওভারে ফিরলেন মাশরাফি ও রুবেল। তাতেই শেষ হলো বড় স্কোরের স্বপ্ন। বাংলাদেশের পুঁজি দাঁড়ালো মোটে 182 রান। তবে পুরো ইনিংসে এক তামিম ছাড়া ব্যর্থ ছিলেন সবাই। বৃষ্টির সম্ভাবনা থাকায় টস জিতে ব্যাটিংয়ে নামা বাংলাদেশের শুরুটা এদিন ভালো হয়নি। সৌম্য 3 রানে বিদায়ের পর ইমরুলও 6 রানে ফিরে গেলে চাপে পড়ে টাইগাররা। সবাই তখন তাকিয়ে মুশফিক তামিমের ব্যাটের দিকে। আগের ম্যাচে এই জুটি সফল হলেও এদিন আর তেমনটা হয়নি। মুশফিক 9 রানে বিদায় নিলে 53 রানে 3 উইকেট হারায় বাংলাদেশ। যদিও চতুর্থ উইকেটে তামিম সাকিব জুটি আবারও স্বপ্নবাজ করে তোলে ওভালে আসা লাল সবুজ সমুদ্রকে, কিন্তু আম্পায়ারের বিতর্কিত এক সিদ্ধান্তে সাকিব আউট হলে ভেস্তে যায় সেই স্বপ্ন। সাব্বির মাহমুদুল্লাহদের ব্যর্থতার দিনে অজি বোলারদের বিপক্ষে সংগ্রাম করে রান তুলতে থাকেন তামিম, কিন্তু মোসাদ্দেকের পরিবর্তে সুযোগ পাওয়া মিরাজও ভালো কিছু করতে না পারলে বিশ্ব চ্যাম্পিয়নদের বিপক্ষে বড় স্কোরের আশাতে ঘুরে বালি। 183 রানের মামুলি টার্গেট তাড়া করা খুব একটা কঠিন হবার কথা ছিল না অজিদের। আগের ম্যাচে টপ অর্ডার ব্যর্থ হলেও ফর্মে ফিরতে বাংলাদেশের বিপক্ষে ম্যাচকেই বেছে নেন ফিঞ্চ ওয়ার্নাররা। তবে আক্রমণে এসেই দলীয় 45 রানে ফিঞ্চকে ফেরান রুবেল। বাংলাদেশের মুঠো থেকে ম্যাচ বের হয়ে যাচ্ছে, এমন সময় আসলো কাঙ্ক্ষিত বৃষ্টি। অস্ট্রেলিয়ার স্কোর তখন 16 ওভারে 1 উইকেটে 83। 20 ওভার খেলা হলেই পুরো 3 পয়েন্ট পকেটে পুরত অজিরা, কিন্তু প্রকৃতি যেন ম্যাচের ভাগ্যে লিখে রেখেছিল ভিন্ন কিছু। 2.5 ঘন্টা টানা বৃষ্টির পর পরিত্যক্ত হলো ম্যাচ। চ্যাম্পিয়ন্স ট্রফি মিশনে টিকে থাকলো টাইগাররা। শেষ পর্যন্ত সংখ্যাটাই সত্যি হলো, বৃষ্টিতে ভেসে গেল ম্যাচ। এতে অবশ্য অস্ট্রেলিয়ার ক্ষতি হলো, লাভ কিন্তু হয়েছে বাংলাদেশের। হাতে থাকা ম্যাচ থেকে 1 পয়েন্ট নিয়ে সেমিতে খেলার সমীকরণে টিকে থাকলো টাইগাররা। সেই সঙ্গে জমে উঠল এ গ্রুপ থেকে সেরা 4-এ যাবার লড়াই। লন্ডনের কেনিংটন ওভাল থেকে সাজিদ মুস্তাহিদ, সময় সংবাদ, ইংল্যান্ড। ঢাকা প্রিমিয়ার লিগের খবর। অবশেষে ঢাকা প্রিমিয়ার লিগের শিরোপা জিতে নিল গাজী গ্রুপ ক্রিকেটার্স। গাজী গ্রুপ ক্রিকেটার্স ও দোলেশ্বরের ম্যাচটি বৃষ্টির কারণে পুরোপুরি অনুষ্ঠিত না হলেও পয়েন্ট টেবিলের সমীকরণে 1 ম্যাচ হাতে রেখেই চ্যাম্পিয়ন হয়েছে গাজী। গতকাল বিকেএসপিতে প্রাইম দোলেশ্বরের বিপক্ষে টস জিতে ব্যাট করতে নেমে শুরুটা ভালো হয়নি গাজী গ্রুপের। আসরে দুর্দান্ত ফর্মে থাকা এনামুল বিজয়, মুমিনুল হক কিংবা নাসির হোসেন কেউই এদিন ব্যাট হাতে সুবিধা করতে পারেননি। ফলে মাত্র 54 রানেই 4 উইকেট হারিয়ে বসে দলটি। তবে এরপর নাদিফ চৌধুরীকে সঙ্গে নিয়ে 87 রানের জুটি করেন জহুরুল অমি। তাদের পার্টনারশিপে ভর করে বিপর্যয় সামাল দেয় গাজী গ্রুপ। দলীয় 141 রানে ফেরেন নাদিফ। এরপর বৃষ্টি নামলে খেলা বন্ধ হয়ে যায়। শেষ পর্যন্ত মাঠ খেলার উপযুক্ত না হওয়ায় ম্যাচটি আজ রিজার্ভ ডেতে নেয়ার সিদ্ধান্ত নেন 2 আম্পায়ার। এদিকে আরেক ম্যাচে শেখ জামালকে 6 উইকেটে হারিয়েছে আবাহনী। এ জয়ের ফলে গাজী গ্রুপের সঙ্গে আবাহনীর পয়েন্ট সমান হলেও নিয়ম অনুযায়ী হেড টু হেডে এগিয়ে থাকায় চ্যাম্পিয়নের স্বাদ পায় গাজী গ্রুপ। সকালের সময় শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। আগুনের ভয়াবহ ঝুঁকিতে রাজধানীর বেশিরভাগ মার্কেট আর শপিং মল। অগ্নিকাণ্ড মোকাবেলায় নেই প্রস্তুতি। লাইসেন্স বাতিল সহ শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার কথা বলছে কর্তৃপক্ষ। রোজার শুরুতেই জমে উঠেছে রাজধানীর বিপণী বিতানগুলো। উৎসবে গরমে স্বস্তির জন্য আরামদায়ক পোশাক খুঁজছেন ক্রেতারা, দামও নাগালের মধ্যে। সুনামগঞ্জ আর নেত্রকোনার হাওড়াঞ্চলে নেই রোজার আমেজ। ফসল হারিয়ে নিঃস্ব মানুষগুলো জোগাতে পারছে না ইফতার কিংবা সেহরি। সরকারি সহায়তার দাবি। বছর বছর গ্যাস, বিদ্যুৎ, বাড়ি ভাড়া ও নিত্যপণ্যের দাম বাড়লেও বাড়ছে না আয়। হিসাব মেলাতে হিমশিম অবস্থা সাধারণ মানুষের। করের বোঝা নয়, আওতা বাড়ানোর পরামর্শ। এবং তিস্তার পানি বন্টন সমস্যা সমাধানে ভারত সরকার চেষ্টা চালিয়ে যাচ্ছে। নয়াদিল্লিতে সংবাদ সম্মেলনে সুষমা স্বরাজ বললেন, এই ইস্যুতে মমতাকে আলোচনার টেবিলে রাখা জরুরি। এই ছিল সকালের সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। সঙ্গে থাকুন সময়ের।